বন্যায় সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদ। ভোগান্তিতে চলাচলকারীরা জরুরি ভিত্তিতে ৫০০ কিলোমিটার সংস্কারে বরাদ্দ চেয়েছে এলজিইডি। এবং স্রোতের দৌড়ে ভাঙছে যমুনার পাড়। জামালপুরে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি। হবিগঞ্জে খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশে ফাটল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গত কয়েক বছরে কয়েক দফা বন্যায় সিলেট অঞ্চলের গ্রামীণ সড়কগুলো ভেঙে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলজিইডির দাবি, সংস্কারের বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি গত সরকার আমলে, তাই ভোগান্তির শেষ হচ্ছে না। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। ২০১৭ ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা এসে যোগ দেয় ২০২৪-এর বন্যা। গত কয়েক বছরে ৩ দফা বন্যায় সিলেট বিভাগের ৪ জেলার ৩৫ উপজেলার অনেক সড়কের অবস্থা নাজুক। কোনো কোনো স্থানে পানির তোড়ে বিলীন হয়ে গেছে সড়ক, ব্রিজ ও কালভার্ট। কিন্তু এইসব সড়ক সংস্কারে বিগত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্ট্রেনথেনিং নামে একটা প্রকল্প হয়েছে, যেই প্রকল্পগুলোতে আমাদের উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়কগুলো সেগুলোকে ওয়াইডেনিং করা হয়েছে, স্ট্রেনথেনিং করা হয়েছে। শুধুমাত্র সিলেট বিভাগে এই প্রকল্পটা হয়নি। এ কারণেই মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে পরিবহন খরচও। আজ বিয়ারিং ভাঙি যায়, খাইলে সুইরিং ভাঙি যায়, নানান যত ঝামেলা গাড়ি। 10 দিন পর পর 5,000 টাকার কাম করা লাগে। রুগী নিয়ে এদিকে যাওয়া যায় না, বা বিরাট একটা সমস্যার মাঝে আছে। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে পারতেছে না। জাফলং, সাদা পাথর সহ 5টি পর্যটন কেন্দ্রের যোগাযোগের এই সংযোগ সড়কটির বেহাল দশায় সকলেই ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। মানুষ যদি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যদি বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসিয়া কিন্তু শরীরের বেতা, রাস্তার বেতায় তারা গিয়ে এনজয়মেন্ট কিতা করতো। এলজিইডি বলছে, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে আগের সরকার আমলে বরাদ্দ চেয়ে করা আবেদন অনুমোদন না হওয়ায় বর্তমানে কাজ করা সম্ভব হচ্ছে না। বিগত ৪-৫ বছর যাবৎ আমাদের কয়েকটা বড় বড় রাস্তায় আমরা কোনো কাজই করতে পারিনি। আমরা আশায় থাকছি এই প্রকল্প পাশ হবে, এই প্রকল্প থেকে হবে, কিন্তু প্রকল্পগুলো পাশ হয়নি। জরুরি ভিত্তিতে সিলেট বিভাগের ৫০০ কিলোমিটার সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে এলজিইডি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। একই অবস্থা হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারেও। সে খবর জানাতে হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান, সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র, মৌলভীবাজারে শাহ অলিদুর রহমান। প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, গত 1 মাসের প্রচণ্ড বৃষ্টি এবং সংস্কারের অভাবে হবিগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো আছে, এই সড়কগুলোর অবস্থা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আমরা হবিগঞ্জ সহ বিভিন্ন উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে, সড়কগুলো আমরা দেখেছি। আমরা কথা বলেছি যে সাধারণ মানুষ আছেন, তারা জানিয়েছেন যে আসলে এখানে এই সড়কগুলোর অবস্থা এত বেহাল যে এখানে অনেক রুগীরা, বিশেষ করে যারা গ্রাম থেকে বিভিন্ন শহরে রুগীরা যাচ্ছেন, এই রুগীদের অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়ায়। এবং আমরা বর্তমানে আছি যে হবিগঞ্জ সুজাতপুর যে সড়কটি আছে, এই সড়কটি দিয়ে প্রায় 20টি গ্রামের মানুষ এখানে চলাচল করে এবং 20টি গ্রামের মানুষ সরাসরি এখানে হবিগঞ্জ শহরে প্রতিদিন যান এবং শত শত যানবাহন এখানে আসা যাওয়া করে। কিন্তু এই সড়কের যে অবস্থা, প্রায় 1.5-2 বছর থেকে এখানে একটা খারাপ অবস্থা। স্থানীয়রা জানিয়েছেন যে এখানে যে রাস্তার যে খানাখন্দেক, এই খানাখন্দকের কারণে অনেক অসুস্থ রুগীরা যদি হবিগঞ্জ শহরে যেতে চান, তারা এখানে গাড়ির ঝার্কিংয়ের কারণে আরও অসুস্থ হয়ে যান। বিশেষ করে রুগী সহ আরও যারা সাধারণ মানুষ আছেন, তাদের প্রত্যেককেই এখানে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা কথা বলেছিলাম যে এখানে যারা যানবাহন যারা চালিয়েছেন, আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানে এই চলাচলের কারণে, এই গ্রামীণ খারাপ রাস্তার কারণে এখানে যানবাহন এখানে প্রতিদিন বিভিন্ন যানবাহন এখানে নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার কবলিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে গ্রামের যে সাধারণ মানুষ আছেন, তারা জানিয়েছেন যে এখানে তাদের যে এই গ্রামীণ অবস্থা, সড়কের অবস্থা, এটা দীর্ঘদিন
যাবৎ তারা দাবি জানিয়েছেন। এই দাবি জানানোর পরেও এখানে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে আমরা দেখেছি গতকালকে এই সড়কে স্থানীয় জনগণ এখানে ছিলেন এবং স্থানীয় জনগণ এখানে এসে এখানে যে একটা মানববন্ধন করেছেন, কিন্তু তাদের একটাই দাবি যে এখানে যে গ্রামীণ সড়কটা যাতে দ্রুত একটা সংস্কার হয়। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সুনামগঞ্জের, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর পত্র, তার কাছে শুনবো আমরা সর্বশেষ। আমি যে সড়কটা দাঁড়িয়ে আছি সেটি সুনামগঞ্জ টু ছাতক সড়ক। এই ছাতক সড়কের ২৬ কিলোমিটার অংশের মধ্যে প্রায় ৮টির মতো সেতু এবং কালভার্ট আছে, যেগুলি ১৯ সাল থেকে এবং ২০২৪ সাল পর্যন্ত বন্যায় প্রায় ৩টি সড়ক এবং সেতুর ৬ কিলোমিটার অংশ ভেসে গেছে। এবং এখানে যে নৌকা চলতেছে, এখানে গাড়ি চলছিল আজ থেকে ৫ বছর আগে, কিন্তু এখানে দেখে বোঝার উপায় নেই। সেখানে সড়ক ছিল শুধুমাত্র একটু টুকরো, ওই যে উপর অর্থাৎ নদীর এই যে পূর্ব পাশের যে একটু টুকরো রয়েছে সেটা দেখেই বোঝা যায় যে এই সড়কটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। এখানে এই সড়কের পাশেই ছিল এই দুটি কালভার্ট, এই পুরো কালভার্টটি একদম সুরমা নদীর থেকে ফিরে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে এবং দীর্ঘ ৬ বছর যাবৎ এই এলাকার মানুষ অর্থাৎ ছাতক এবং দুয়ারাবাজার উপজেলার প্রায় 50টি গ্রামের কয়েক লাখ মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা বর্ষাকালে নৌকা দিয়ে এই এলাকাটা পাড়ি দেন এবং এই এলাকাটা পুরো বর্ষাকালেই তারা দুর্ভোগে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজি অটোরিকশা, অর্থাৎ এটা সুনামগঞ্জের অংশে রয়েছে, আর অন্য 5টা ছাতক যাওয়ার যে অংশ সেখানে রয়েছে। এবং এই এলাকার লোকজন এখন ফেরি দিয়ে অর্থাৎ খেয়া নৌকায় পারাপার হয়ে ছাতকের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এবং যদি বলি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার যে সড়ক সেটি হলো এই ছাতক টু সুনামগঞ্জ সড়ক। এবং এই সড়কের প্রত্যেকটি অংশ অর্থাৎ 26 কিলোমিটারের মধ্যে পুরো 8 থেকে 6 কিলোমিটার অংশ পানিতে ধুয়ে মুছে গিয়েছিল। এবং বিশেষ করে 22 সালের এবং 24 সালের বন্যায় এই সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এই এলাকার মানুষ 3 বছরও ব্যবহার করতে পারেনি, কিন্তু এর আগেই এটি পাহাড়ি ঢলে এবং বন্যায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এবং এই ছাতক টু সুনামগঞ্জ সড়কের যে চণ্ডীপুর এবং নোয়াগাঁও, দোহালি সহ বিভিন্ন অংশে এখনও এরকম বড় বড় খালে এবং গর্তের সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢলের পানি প্রবাহের কারণে। অর্থাৎ সুনামগঞ্জের যে পাহাড়ি ঢল এটা এত বিপজ্জনক যে প্রবল স্রোতের আসে এবং এইভাবেই রাস্তাঘাট সহ জনপথ প্লাবিত করে। এবং সুনামগঞ্জে প্রায় প্রতি বছরই বন্যা হয়, কম বেশি পানি হয়, কারণ সুনামগঞ্জের পাশেই রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জি থেকে প্রতি বছরই বিশাল আকারে ঢল নেমে আসে এখানে 7টি সীমান্ত নদী দিয়ে। এই সমস্ত ঢলের পানি এই যে সড়কের পাশেই সুরমা নদীর অবস্থান এবং সেই সুরমা নদী দিয়েই মেঘনাতে গোড়ায় এবং অন্য নদীকে গোড়ায়, কিন্তু যে পরিমাণ পানি নেমে আসে সেই পানির স্রোতে এই ধরনের অবকাঠামো যেগুলি আছে সেগুলো সম্পূর্ণ ভেসে যায়। আসলে এই যে গত কয়েক বছরের বন্যায় প্রায় সুনামগঞ্জের 1100 কিলোমিটার সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই 26 কিলোমিটার সড়কের কোনো অংশই এখন পর্যন্ত মেরামত করা হয়নি। কিন্তু এই এলাকার অর্থাৎ ছাতক দুয়ারা উপজেলার যে 50টি গ্রামের মানুষ দীর্ঘ 6 বছর যাবৎ এখানে দুর্ভোগের শিকার হয়ে আছেন, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কারা বর্ষাকালে মারাত্মক দুর্ভোগ নিয়ে এই সুনামগঞ্জ এবং ছাতক সহ দুয়ারাবাজার সহ বিভিন্ন এলাকায় চলাচল করেন। তারা জানিয়েছেন যে দ্রুত এই সমস্ত সড়ক এবং সেতু মেরামত করে মানুষের দুর্ভোগ লাঘব করবেন। তো এই ছিল সুনামগঞ্জের যে বন্যায় বিধ্বস্ত সড়কের সবশেষ খবর। হবিগঞ্জ ও সুনামগঞ্জের মতো মৌলভীবাজার জেলারও গ্রামীণ সড়ক পথের একই অবস্থা। এটির আওতাভুক্ত মৌলভীবাজার জেলায় 5170 কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 437 কিলোমিটার সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। 2024 সালের ভয়াবহ 4 দফা বন্যায় এই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর পরবর্তী বছরগুলিতে বার্ষিক কোনো বরাদ্দ না থাকায় এই রাস্তাঘাটের কোনো মেরামত কাজ সম্পন্ন হয়নি। এতে এই জেলার প্রত্যেকটা উপজেলার লোকজনরা চরম দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন। আমার কাছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে রাজনগর। এই উপজেলায় 99 কিলোমিটার সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই সড়কপথ পানির নিচে নিমজ্জিত থাকায় সড়কপথের অবস্থা বেহাল হয়ে পড়েছে, যার জন্য এই পর্যন্ত এই অবস্থায় সারা জেলায় চরম দুর্ভোগ এবং চরম ভয়াবহ অবস্থার মধ্যে লোকজনরা চলাফেরা করছেন। এলজিডি বলছে এই পর্যন্ত তারা 38 কোটি টাকার যে বরাদ্দ পেয়েছিল সেই বরাদ্দ দিয়ে তারা কোনো মতে কিছু মেরামত কাজ সম্পন্ন করেছেন।
তো এ ছিল আমার কাছে মৌলভীবাজারের গ্রামীণ সড়কপথের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে এবং তার আগে যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও হবিগঞ্জে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যোগ দিয়েছেন সচেতন নাগরিক কমিটি সিলেট চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেট সার্কিট হাউসের প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিবেদনে সিলেটের গ্রামীণ অবকাঠামোর একটি করুণ দশা আমরা দেখাতে পেরেছি। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি, যেই কমিটি টিআইবি দ্বারা অনুপ্রাণিত, সেই সচেতন নাগরিক কমিটির সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। আমি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রতিবেদনে দেখেছেন যে সিলেটের গ্রামীণ অবকাঠামো বিগত সরকার আমলে 500 কিলোমিটার সড়কের জন্য 500 কোটি টাকা চাওয়া হয়েছিল এবং যেটি 7টি বিভাগের অনুমোদন করা হলে সিলেট বিভাগের অনুমোদন করা হয়নি এবং সিলেটে সবচেয়ে বেশি বন্যা হয়েছে। এই বন্যার ফলে যে গ্রামীণ অবকাঠামোর ভঙ্গুর দশা, এ থেকে উত্তরণের কি পথ আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন। আর আসলে সিলেটে যে গোয়াইনঘাট, জাফলং এইসব এলাকা থেকে সিলেটে আসা যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা অথবা একমাত্র রাস্তায় আমি বলবো এই যে এই মহাসড়কটা। এটার যে অবস্থা, এতে করে আসলে আমি মনে করি যে এখানে সাধারণ মানুষের চলাফেরা করা যেমন খুবই কষ্টকর হয়ে গেছে, বিশেষ করে যদি কোনো রুগী সিলেট আনতে হয় অথবা কোনো গর্ভবতী নারী হয়, তার কিন্তু একদম মৃত্যু ঝুঁকি থাকবে। এই অবস্থায় এই রাস্তাটা সংস্কার করা খুবই জরুরি, কারণ যেখানে ইউনিয়ন পর্যায়ে থেকে মানুষজন সিলেটে আসা যাওয়া যেমন কষ্টকর, তেমনি আপনারা জানেন যে সিলেট কিন্তু একটা এই জায়গাগুলোতে অনেকগুলা পর্যটন কেন্দ্র আছে, বিশেষ করে 5-6টার মতো পর্যটন কেন্দ্র আছে। এখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য, বেড়ানোর জন্য। কাজে এই অবস্থায় আমাদের সিলেটের যদি পর্যটন কেন্দ্রগুলো আমরা সচল রাখতে চাই, মানুষকে যারা পর্যটনে আসেন, বেড়াতে আসেন, তাদেরকে কিন্তু রাস্তাটা ভালো করে দিতে হবে, রাস্তাটা চলাচল উপযোগী করতে হবে, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং নিরাপদ যেন তার যাত্রাটা হয়। কাজে এটা অবশ্যই খুবই জরুরি যে এই রাস্তাটা সংস্কার করা অতি জরুরি ভিত্তিতে। সেক্ষেত্রে 500 কোটি টাকার একটি প্রকল্প বিগত সরকার আমলে অনুমোদন হয়নি এবং অন্যান্য 7টি বিভাগে হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? যদি 7টি বিভাগে অনুমোদিত হয়ে থাকে, সিলেটে কেন হলো না আমি এটা বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ এই জিনিসটা বিবেচনা করবেন এবং এই যে সিলেটের পর্যটন কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য সিলেটের সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানুষের রুগী অথবা গর্ভবতী নারীর কথা চিন্তা করে অবশ্যই এই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা নেবেন এবং এই যে প্রকল্প 500 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছিল, এটা খুবই তাড়াতাড়ি বর্তমান সরকারের কাছে আমার নিবেদন, তাড়াতাড়ি যেন এই প্রকল্পের টাকাটা ছাড় দেন এবং মানুষ যাতে এই টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করা যায়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে পর্যটনের ক্ষেত্রে বরাদ্দ করা হলে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হলে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন হবে? অবশ্যই পর্যটনের ক্ষেত্রে এটা অবশ্যই মানুষ আশাবাদী হবে। মানুষ আসা যাওয়ার রাস্তাটা যদি সহজ হয়, মানুষের যাতায়াতটা যদি আরামদায়ক হয়, মানুষ কিন্তু এসে উৎসাহিত হবে। কারণ একজন মানুষ যদি বেড়াতে এসে সে যদি ভোগান্তিতে পড়ে, তার যদি স্বাস্থ্যের ঝুঁকি থাকে, তার জীবনের ঝুঁকি থাকে, সে তো এখানে আসে উৎসাহিত বোধ করবে না। কাজে পর্যটন শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই সড়কটা সবার আগে জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে এবং প্রকল্পের টাকাটা ছাড় দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার বলছিলেন যে অতি দ্রুত এই যে গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে অতি দ্রুত এটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সিলেট বিভাগের 35টি উপজেলার কোথাও না কোথাও অনেক পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। এই পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য অন্তত এই সড়ক অবকাঠামো উন্নয়ন অতি জরুরি। মোটামুটি এই ছিল যে সিলেট বিভাগের যে সড়ক গ্রামীণ সড়ক অবকাঠামোর যে নাজুক পরিস্থিতি এবং তার উত্তর উন্নয়ন চাচ্ছেন সবাই, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট সার্কিট হাউসে। বিভাগীয় সময় আরও থাকছে। পরিত্যক্ত ভবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। নেত্রকোনার মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নে নেই উদ্যোগ, আছে চিকিৎসক সংকটও। পাঠানো হয়েছে নতুন পরিকল্পনা। জামালপুরের মাদারগঞ্জে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন অন্তত 1000 মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম। এরই মধ্যে ভুক্তভোগী হয়েছেন আশপাশের ৪ গ্রামের অন্তত ১,০০০ মানুষ। এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কবরস্থান, ৩টি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। জায়গা জমি সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা। একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কৃষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে। সরকারের কাছে করজোড়ে ভাবে আমাদের মিনতি, যদি এই জায়গাটা একটু ঠাই বাঁধে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবনটা আর কি বাঁচতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় ১২৫ মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে। তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার আলোকে আমরা এস্টিমেট করতেছি দ্রুতই এই ৪ কিলোমিটার এলাকায় স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত ১ বছরে নদী গর্ভে বিলীন হয়েছে ১,০০০ বাড়িঘর ও ৮০০ বিঘা ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জে খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। ২০ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থান দুর্বল হয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। অভিযোগ উঠেছে বাঁধ মেরামতে প্রতি বছর বরাদ্দ আসলেও সঠিকভাবে হয় না কাজ। অন্যদিকে বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় অনেক স্থান হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। অনুমোদন হলে সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনার হাওড়াঞ্চল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নে নেই কোনো উদ্যোগ। ঝুঁকি নিয়েই পরিত্যক্ত পুরনো ভবনে চলছে ৫০ শয্যার সেবা। দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট সহ এমন বেহাল দশায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, ভবন পুনর্নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের চেষ্টা চলছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার পরও হয়নি নতুন ভবন। হাসপাতাল ঘুরে দেখা যায় ভুতুড়ে পরিবেশ। চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী সবকিছুতেই সংকট, নেই পর্যাপ্ত ওষুধও। নেত্রকোনার হাওড়াঞ্চল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল দশা। ঝুঁকি নিয়ে পুরনো ভবনেই চলছে ৫০ শয্যার সেবা। বিল্ডিং এর অবস্থা খারাপ, সিট শয্যাগুলো অনেক খারাপ। ভবিষ্যতে সম্ভবভাবে উন্নয়ন, সেবা এবং চাকরি সকলকে সমভাবে হবে তিনখানায়। যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না, এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, নতুন করে ভবন নির্মাণে প্রস্তাবনা দেয়া হয়েছে। ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করতেছি ২৫-২৬ অর্থ বছরে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো। ১৯ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও হাসপাতালটিতে ২৯ জন চিকিৎসকের স্থলে কর্মরত মাত্র ৩ জন। আরও ৬ জন নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র প্রেষণে। সময় সংবাদ, নেত্রকোনা। সময় আরও থাকছে। মাছ পশু পাখির অভয়াশ্রম এখন অরক্ষিত। পলিবালিতে ভরাট হয়ে বেহাল দশা। মৌলভীবাজারের বাইকা বিলের সংস্কারের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে। কুমিল্লা থেকে অপহরণের ৮ দিন পর ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। র্যাব জানায়, গত ২১ জুন মোহনগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা চেয়ে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুর মা রোজিনা বেগম থানায় একটি মামলা করেন। পরে শনিবার রাতে সদর উপজেলায় ছন্টিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে। এ সময় সোহেল ও ইমরান নামের ২ জনকে আটক করা হয়।
কাঁটাতারের বেড়া পার হয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার 2টি ইউনিয়নের বাসিন্দারা যাচ্ছেন মেঘালয়ের পাহাড়ে। সেখানে পরিত্যক্ত কয়লা খনির র্যাট হলে কাজ করতে গিয়ে হতাহত হচ্ছেন অনেকে। বলছেন কর্মসংস্থান না থাকায় জীবিকার তাগিদেই অবৈধভাবে ভারতে যান তারা। তবে সীমান্তে টহল জোরদার ও মানুষের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা জানায় বিজিবি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। কয়লা খনিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তবে এসব খনি পরিত্যক্ত হওয়ায় ছোট গর্ত করে কয়লা আহরণ করা হচ্ছে, যাকে বলা হয় র্যাট হোল বা ইঁদুরের গর্ত। ছোট এসব সুড়ঙ্গ ধসে পড়ে অনেক সময় ঘটছে প্রাণহানি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তত 20টি সীমান্ত ঘেঁষা গ্রামের পুরুষরা প্রায় অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করেন। তারা জানান, পশ্চিম খাসি হিলস ডিস্ট্রিক্ট ও পূর্ব খাসি হিলস ডিস্ট্রিক্টের অধীনে 50,000-এর বেশি র্যাট হোল রয়েছে। 500 ফুট পর্যন্ত দীর্ঘ ও 3 ফুট প্রস্থের এসব গর্তে কখনো হামাগুড়ি, কখনো নুয়ে প্রবেশ করেন শ্রমিকরা। পায়াড়ি যদি খায়ালাই মানে শেষ করে দেয়, আপসাপ ভাঙ্গা পড়ে যায়, হাত পা ভাঙ্গা যায়, টেং ভাঙ্গা যায়, পা ভাঙ্গা যায়। বিজিবি ও বিএসএফ এর টহল বিরতিতে বাংলাদেশিরা ভারতে যান। কেউ মারা গেলে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় দেশে। বিজিবি বলছে, সুনামগঞ্জ সীমান্তে বিওপি বাড়ানো দরকার। নিয়মিতভাবে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রেখেছি। সীমান্তবর্তী বিভিন্ন ধরনের যে স্মাগলিং কার্যক্রম সেটি বন্ধ করে আমাদের এলাকার সীমান্ত এলাকার লোকজন যেন অন্য পেশায় নিয়োজিত থাকতে পারে। সরকারি হিসেবে গত 4 বছরে মেঘালয়ের কোয়ারিতে 10 বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করা হলেও স্থানীয়দের হিসেবে এ সংখ্যা 6 গুণ। সময় সংবাদ, সুনামগঞ্জ। মাছ পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্কা বিল। তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রয়োজনীয় তত্ত্বাবধানের অভাবে একসময়ের আকর্ষণীয় এই বিলটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বাইক্কা বিলের উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। মাছ পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্কা বিল। এখানে স্থায়ীভাবে গড়ে ওঠা 6টি অভয়াশ্রমে স্থানীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে হাওর জুড়ে ছড়িয়ে পড়ে। তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে বিলর মাছটাও আস্তে আস্তে কমের। এবার তো কচুরিপানা আসলো, তো কচুরিপানা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিল খনন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানায় সচেতন মহল ও মৎস্য বিভাগ। খনন করে কিভাবে এই জায়গাটা নজরদারি করা যায় এবং এখানে যে সংগঠন আছে তাদের সাথে কোলাবোরেশন করে যাতে আমরা এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারি। তবে বাইক্কা বিল খনন সহ তার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি প্রকল্প প্রস্তাব মৎস্য বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাইক্কা বিলের খননের একটা ডিটেলস পরিকল্পনা আমরা ইতিমধ্যে মৎস্য অফিসারের মাধ্যমে তার ডিজি হয়ে সেটা মন্ত্রণালয়ে পাঠাইছি। 2003 সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইলহাওরের 3টি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার। এবারে জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 22 জুন রাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করে প্রশাসন। একই সঙ্গে হাওরে ভ্রমণকারী নৌযান ও পর্যটকদের তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকটিলা, শিমুলবাগান এলাকায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে ভ্রমণ নির্দেশনা দেওয়া হয়। 19 মে সিলেটের রিকাবি বাজারে কনসার্টে যাওয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে এক নারী সহপাঠীকে ধর্ষণের অভিযোগ ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থী আদনান ও পার্থর বিরুদ্ধে। 20 মে ভুক্তভোগী ওই 2 জন সহ মোট 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। 23 জুন আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 24 জুন এ ঘটনায় শান্ত ও স্বাগতকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে প্রশাসন।
27 জুন শেরপুরের শহরের বটতলা এলাকার শেরপুর ইউনাইটেড হাসপাতালের 310 নম্বর কেবিন থেকে এক নবজাতক চুরি হয়। চুরির দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। 28 জুন বিকেলে শ্রীবরদীর কুড়ুয়া এলাকার চানমিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ময়মনসিংহের তারাকান্দার পশ্চিম বালিখা গ্রামে দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম দেওয়ানি ও খলিলুর রহমানের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। 28 জুন সকালে আমিনুলের চাচাতো ভাই জসিমউদ্দিন ও তার লোকজন খলিলুর রহমানের চাচাতো ভাই নজরুল ইসলামের বাড়িতে হামলা করে। এই সময় রফিকুল ইসলামকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত আরও 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং বন্যায় সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদ। ভোগান্তিতে চলাচলকারীরা জরুরি ভিত্তিতে 500 কিলোমিটার সংস্কারে বরাদ্দ চেয়েছে এলজিইডি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।